আজকের ছোট গল্প পাশের ঘরের পরী লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। চুয়ার ঘরের দরজায় টোকা পড়ল। টোকাটা পড়ল পাল্লার নিচের দিকে, মাটি থেকে ফুট তিনেক ওপরে, মৃদু টোকা। শীতবাগান বস্তির মধ্যে টালির চালার একটা একতলা কোঠা বাড়ি, সরু রুয়াকের গায়ে পাশাপাশি কয়েকটা ঘর। 3 মাস আগে সেরকমই একটা ঘর ভাড়া নিয়েছে চুয়া। রোয়াক থেকে ঘরে ঢোকার যে দরজা, তাতে প্লাইউডের রংচটা পাল্লা। এমন পাল্লার গায়ে চোখ লাগাবার ফুটো থাকলে সেটা পুঁই শাকের ক্যাশ মোমের মতো হাস্যকর ব্যাপার হতো। না, সেরকম কিছু নেই, অন্তত এই ক্ষেত্রে তার দরকারও নেই। ওই মৃদু আর অনুচ্চ আঙুলের টোকা চুয়ার খুব চেনা। যে ডাকছে তার নাম বিলু। বয়স 7-এর একটু কম, উচ্চতা 3.5 ফুট, সেই জন্যে টোকাটা দরজার নিচের দিকে। চুয়ার ঘরের ঠিক পাশের ঘরটায় বিলু আর ওর মা কনক ভাড়া থাকে। কনকের সঙ্গে চুয়ার খুব একটা যে মেলামেশা আছে তা নয়, থাকতেই পারতো, কারণ বয়সটা দুজনেরই কাছাকাছি। চুয়ার যদি 22 তো কনকের বড়জোর 25। তবে অন্য অনেকগুলো দিকে দুজনের মধ্যে বড্ড বেশি তফাতও রয়েছে। যেমন কনক 7 তাড়াতাড়ি বিয়ে করেছিল বলে ওর এখন এত বড় ছেলে। কম দামি সিনথেটিক শাড়িতে, গোলাপি প্লাস্টিকের চটিতে, বেশি তেল দিয়ে আঁচড়ানো চুলে, একেবারে কম রোজগারের খেটে খাওয়া মেয়ের চেনা ছবি। শিয়ালদায় মহাজনের থেকে গুঁড়ো মশলার প্যাকেট নিয়ে নানা সরকারি অফিসে কর্মরতা মহিলাদের কাছে ঘুরে ঘুরে সেগুলো বিক্রি করে। ওদিকে চুয়ার বিয়েই হয়নি, সংসারে নিজের বলতে শুধু মা। তিনি থাকেন উত্তরবঙ্গে। চুয়া জিন্স আর কুর্তা পরে স্কুটি চালিয়ে ঘোরে, বয়কাট চুল, খুব রোগা কাটকাট চেহারা। সেও খেটে খাওয়া মেয়ে, একটা অনলাইন বই বিক্রি করা কোম্পানির ডেলিভারি গার্ল। রোজগার তারও খুব কম, তা না হলে আর এখানে ঘর ভাড়া নেবে কেন? ডেলিভারি গার্লের কাজ করে আর বেঁচে থাকার খরচ কমিয়েও প্রাণপণে টাকা জমাচ্ছে। কারণ সাধারণ গ্র্যাজুয়েশনে ভালো চাকরি পাচ্ছে না, ইচ্ছা আছে কিছু টাকা জমিয়ে কোনো একটা পেশা সম্বন্ধীয় কোর্স করবে। কনক তেমন লেখাপড়া করেনি, ওই মেয়ের মতো স্মার্ট নয়, তাই হীনমন্যতায় ভোগে এবং চুয়াকে এড়িয়ে চলে। চুয়া এটা বোঝে, তবে তার রাগ হয় না, কনকের অস্বস্তি দেখে বরং মজাই পায়। জানে আস্তে আস্তে বরফ গলবে। মা এড়িয়ে চললেও বিলু কিন্তু প্রথম থেকেই চুয়ার ভারী ন্যাওটা হয়ে পড়েছে। ওকে পিসি বলে ডাকে, আর দিনান্তে একবার অন্তত পিসির মুখটা না দেখলে ওর ঘুম হয় না। সেই সুযোগটাও পায় পিসি কাজ থেকে ফিরলে, মানে সন্ধ্যে 6টা নাগাদ। ওর মা ফেরে তারও প্রায় 1 ঘন্টা পরে। এই সময়টুকুর মধ্যে বিলু কিছুক্ষণ পিসির ঘরে বসে গল্প টল্প করে যায়। আজ চুয়া বাথরুমে যাবে বলে সবে ঘেমো কুর্তিটা খুলে চৌকির এক পাশে ছুঁড়ে ফেলেছিল। পরনে ছিল শুধুই জিন্স আর একটা কালো স্প্যাগেটির টপ। তখনই দরজায় বিলুর টোকা পড়ল। ছেলেটা আগে একটু দেরি করে আসতো, তার মধ্যে চুয়ার স্নান করা, জামা কাপড় ছাড়া হয়ে যেত। কিন্তু গত কয়েকদিন ধরেও একদম চুয়ার গায়ে গায়ে চলে আসছে। বিলুর এখনও দেহবোধ আসেনি, এখনও ওর চোখ দুটি তিসি ফুলের পাপড়ির মতো স্বচ্ছ নীল। তাই পাল্লাটা অল্প ফাঁক করে চুয়া বলল, চট করে ঢুকে আয়। গরিব ঘরের শিশু হলেও বিলুকে দেখতে বেশ সুন্দর। শ্যামলা রঙের ওপর কাটা কাটা চোখ, নাক, ঠোঁট আর চিবুকের ডৌলোটাও খুব মিষ্টি। কনককে যেটুকু দেখেছে তাতে চুয়া বুঝেছে বিলু মাতৃমুখী ছেলে। ওর মুখের এই মিষ্টত্ব মায়ের কাছ থেকে পাওয়া। এখনও আরও 5-6 বছর ভ্রমরের গায়ে পরাগরেণুর মতো এই মেয়েলি সৌন্দর্য ওর মুখে লেগে থাকবে। তারপর বয়ঃসন্ধির সময় থেকে আস্তে আস্তে ঝরে যাবে। তুই একটু বস, আমি গাটা ধুয়ে আছি, কেমন? বলল চুয়া। বিলু ঘাড় হেলালো। তারপর মেঝেতে রাখা পাতলা পাপোশটায় ভালো করে ঘষে ঘষে পা দুটো পরিষ্কার করে চুয়ার চৌকিতে উঠে বাবু হয়ে বসলো। গুড বয় বলে চুয়া ওর গাল দুটো টিপে দিল। বাথরুম থেকে বেরিয়ে চুয়া ওকে জিজ্ঞেস করলো, নুডলস খাবি? বিলু বড় করে ঘাড় হেলালো। এটা একটা বড় পরিবর্তন। দিন 10 আগে অবধি বিলু কিছুই খেতে চাইতো না। অনেক করে বললে হয়তো একটু খুঁটে মুখে দিত, কিন্তু গত কয়েকদিন ধরেই চুয়া যা দিচ্ছে বিলু তাই সোনামুখ করে খেয়ে নিচ্ছে। এমনকি চুয়ার এটাও মনে হচ্ছে যে খিদে পাচ্ছে বলে বিলু তাড়াহুড়ো করে পিসির ঘরে চলে আসছে। বাথরুম থেকে বেরিয়ে চুয়া চট করে গ্যাসের উনুনে নুডলস বানালো। তারপর বিলুর হাতে নুডলসের বাটি আর চামচ ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, খাসনি কিছু? মা কিছু খাবার বানিয়ে রেখে যায়নি? গরম নুডলসের ফিতে হুস হাস করে মুখের ভেতর টানতে টানতে বিলু কোনো রকমে দুদিকে ঘাড় নাড়ালো। তারপর সবটা গিলে ফেলার পর বলল, অনেক দিন ধরেই বানাচ্ছে না, 7 দিন 10 দিন। বলে আমি কাজ থেকে ফিরে রুটি বানিয়ে দেবো, তখন খাস। চুয়া শিহরিত হলো।
বাড়ন্ত বয়সের একটা বাচ্চা সেই কখন স্কুলে মিড ডে মিলের ভাত খায়, তারপর একেবারে রাতের খাওয়া, 12 ঘন্টার ওপর পেটে কিছু পড়ে না। কেন এরকম কেন করছে তোর মা? কিছুক্ষণ মাথা নিচু করে চামচের ডগা দিয়ে নুডলসের ভগ্নাবশেষ খুঁটল বিলু। তারপর বলল, মা বলেছে কাজ নেই, তাই অতবার করে খেতে দিতে পারবে না। কাজ নেই? উহু, মহাজনটা খুব বদমাস, ধারে মশলা দিচ্ছে না, ধারে না দিলে মা মাল পাবে কোথায়? কথাগুলো মায়ের কাছেই শুনেছিল নিশ্চয়ই। এখন রাগ রাগ মুখ করে উগরে দিল। তারপর হঠাৎ আমি যাচ্ছি বলে লাফ মেরে খাট থেকে নেমে পড়ল। চুয়া ওর হাতটা টেনে ধরে বলল, শোন, পেটে খিদে নিয়ে ঘুরিস না, যখনই খিদে পাবে আমার কাছে এসে খেয়ে যাবি, কেমন? আজ যেভাবে বলল মায়ের কাজ নেই, ঠিক সেই রকমভাবে রাগ রাগ গলায় বিলু একদিন বলেছিল, বাবা অন্য একটা মেয়েকে নিয়ে ভেগেছে। কনক সিঁথিতে সিঁদুর দেয়, হাতে শাখা নোয়াও পরে। তারপরেও 6 মাসের মধ্যে ওর বরকে না দেখে চুয়া বিলুকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা কোথায় থাকে? উত্তরটা শুনে বুঝেছিল শাখা সিঁদুরটা ঠিক বরের মঙ্গল কামনায় নয়, শেয়াল শকুনের মতো পুরুষদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পড়ে কনক। অবশ্য তারপরেও নিজেকে বাঁচাতে আরও অনেক প্রতিরোধ, অনেক রকমের বর্ম লাগে একটা মেয়ের। সংসারের ধর্ম, অর্থের বর্ম, সেগুলো কি আর ওর আছে? মহাজন কেন ওকে মাল দেওয়া বন্ধ করেছে? কি করবে এবার কনকদি? কি করছে কনকদি সেটা অবশ্যই নিতান্ত কাকতলীয়ভাবে চুয়া জানতে পেরে গেল। দিন দুয়েক বাদেই সে শিয়ালদা স্টেশনের কাছাকাছি একটা সস্তার হোটেলে কনককে ঢুকতে যেতে দেখলো। সঙ্গে একটা বিষ খোপরা টাইপের লোক। চুয়া একটা পা রাস্তায় রেখে স্কুটি দাঁড় করিয়ে দৃশ্যটা দেখলো। তারপর মনে মনে বলল, বেশ করেছো কনকদি, এই যদি মহাজনের শর্ত হয় তাহলে বেশ করেছো, না খেয়ে মরার মধ্যে কোনো গৌরব নেই। ও প্রার্থনা করছিল যেন কনকদি খুব তাড়াতাড়ি চক্কর থেকে বেরিয়ে আসতে পারে। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বস্তির ছেলেমেয়েরা যারা মাঠে খেলতে এসেছিল তারা সকলেই প্রায় বাড়ি ফিরে গেছে। শুধু বয়সে বড় কয়েকটি ছেলে একদিকে বসে আড্ডা মারছিল, আর ছোটদের মধ্যে একা বিলু মাঠের কিনারা বরাবর একটা শুকনো রাংচিতার ডাল হাতে নিয়ে ফড়িং তাড়িয়ে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখলো চুয়া পিসি তার স্কুটি চালিয়ে মাঠের ধারের রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। ঝুঁকে পড়ে গাড়ি চালাচ্ছে। কাঁধের স্ট্র্যাপ থেকে বিশাল ডেলিভারি ব্যাগটা পিঠের দিকে ঝুলছে। কদিন আগে হলেও বিলু এখনই খাবারের জন্য পিসির পেছন পেছন ছুটতো, কিন্তু মা কাজটা আবার ফিরে পেয়ে গেছে, তাই সন্ধেবেলার কিছু কিনে খাবারের জন্য ওর হাতে টাকা দিয়ে যাচ্ছে। জব্বর খিদেও পেয়ে গেছে ওর, পেটের ভেতরে চুই চাই শব্দ হচ্ছে। বিলু সাবধানে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে একটা 10 টাকার নোট বার করে আনলো। তারপর মোড়ের দোকানটার দিকে হাঁটা লাগালো। প্রতিদিন সন্ধেবেলা এইভাবে দোকান থেকে খাবার কিনে খেতে যাওয়ার সময় বিলুর খুব কান্না পায়। কদিন আগে যখন ওর মা ওকে বলেছিল, আমার ফিরতে দেরি হবে, তুই কিছু কিনে খেয়ে নিস, তখন বিলু রেগে উঠেছিল। বলেছিল, আমার একা একা রাস্তায় দাঁড়িয়ে খেতে ভালো লাগে না, তুমি আগের মতো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো না, বাড়ি এসে আমাকে খেতে দেবে। মা অদ্ভুতভাবে রেগে উঠেছিল, বলেছিল, পারবো না। কেন? তুমি এত রাত অবধি কী বিক্রি করো? প্রশ্নটা করা মতে মা সপাটে ওর গালে একটা চড় মেরেছিল। বিলু হতবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। তখন মা ওকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছিল। তারপর থেকে বিলু আর কখনো জানতে চায়নি মা এখন কি বিক্রি করে। তবে সেদিন থেকে এই ব্যবস্থায় মেনে নিতে হয়েছে বিলুকে। সে 10 টাকা দিয়ে একটা কাপ কেক কিনে খেলো। তারপর নিজেদের বাড়ির দিকে না গিয়ে বস্তিতে ঢোকার মুখে বাঁ দিকে ঘুরে একটা খুব পুরনো আর ভাঙাচোরা একতলা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অনেক দিন থেকেই বাড়িতে তার যাতায়াত। এখানে একটা দাদু থাকে, তাকে গিটার দাদু বলে ডাকে বিলু। কিছুদিন আগে অবধিও দাদুটা গিটার বাজাতো। আসলে কয়েকজন ছাত্রকে গিটার শেখাতো, আর রাস্তার দিকের জানলার শিকের ফাঁকে চোখ লাগিয়ে সেই বাজনা শুনতো বিলু। সেইভাবেই একদিন দাদুর চোখে পড়ে গেছিল। দাদু তাকে ডেকে নিয়েছিল ঘরের মধ্যে। গিটার দাদু বুড়ো, ভীষণ বুড়ো। গায়ের আর মুখের চামড়া বেশি জল দিয়ে মাখা আটার তালের মতো তলতলে ভিজে ভিজে আর ফ্যাকাশে। চুল আর দাড়ি তো বটেই, ভুরু দুটো অবধি ধবধবে সাদা। একটাই কর্ডের প্যান্ট আর ডোরাকাটা ফুল হাতা শার্ট সারাক্ষণ পরে থাকে। সেই দুটো চিট নোংরা, কাছে গেলে ঘাম আর ময়লার ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। আগে একজন দিদাও ছিল, সে মারা গেছে। তারপর থেকে গিটার দাদু আর গিটার শেখায় না। সারাক্ষণ শুধু ঘরের সব জানলা বন্ধ করে দরজায় মোটা পর্দা টেনে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকে। বিলু কখনো ঘরে ঢুকলে আস্তে আস্তে উঠে বসে। বিলু দিনের মধ্যে যখন হোক একবার গিটার দাদুর খোঁজ নিয়ে যায়। অনেক সময় টুকটাক কিছু, এই যেমন একটা পাউরুটি কিংবা দুধের প্যাকেট, এইসব কিনে আনার দরকার পড়লে এনে দেয়। মুড ভালো থাকলে, হাপের টানটা কম থাকলে গিটার দাদু ওকে কয়েক লাইন গান গেয়ে শোনায়।
সঙ্গে দিরিং দিরিং করে গিটার বাজে। গানগুলো মানে পুরোপুরি না বুঝলেও শুনতে খুব ভালো লাগে বিলুর। দাদু গায়, রিফিউজি কলোনির শীর্ণ কিশোরী ছিলে একদিন কোনো যুবকের স্বপ্ন পড়ি, দুদিকে বিদ্যুৎ হেনে যেত, আজ ছিঁড়েছে তোমারই দুই ডানা, চুরি করা চাল নিয়ে শিয়ালদা থেকে নামখানা, তোমাকে দেখেছি ট্রেনে যেতে। বিলু বলল, খুব সুন্দর তুমি লিখেছ। আমরা অনেকে মিলে লিখেছিলাম, আমরাই গাইতাম, আমাদের একটা ব্যান্ড ছিল, বাংলা ব্যান্ড, আমি ছিলাম লিড গিটারিস্ট। এখন গাও না কেন? গাইতেই পারি, কিন্তু তোর মতো বাচ্চারা ছাড়া কেউ শুনবে না, বুঝলি? শুনে হাসবে। অবাক হয় বিলু, কেন? সময়টা বদলে গেছে, এখন এক ব্যাগ চালের জন্য ট্রেনের চাকার নিচে পড়া কেউ ভাবতেই পারবে না। অত ভারী ভারী কথা বোঝে না বিলু। সে বলে, ডানা কেটে ফেললে লাগে না পরিদের? মারা যায় না ওরা? ওর করুণ মুখের দিকে তাকিয়ে গিটার দাদু বলে, ধ্যাৎ বোকা, ডানা তো চুল কিংবা নখের মতো, কাটলে লাগে না। তবে হ্যাঁ, ডানা কাটা পরিদের কাঁধে কাটা দাগ থেকে যায়। বিলু সে কথা শুনে কি যেন একটা বলতে গিয়েও চুপ করে যায়। তারপর গিটার দাদুর বাড়ি থেকে বেরিয়ে তরবর করে হাঁটা লাগে নিজের মাঠ কোঠাটার দিকে। সোজা গিয়ে চুয়ার ঘরের দরজায় খটখটায়। চুয়া ওকে দরজা খুলে দিয়ে আবার চৌকির ওপরে গিয়ে বালিশে হেলান দিয়ে বসলো। যে বইটা পড়ছিল সেটা কোলের ওপরে তুলে নিল। তার আগে বিলুকে জিজ্ঞেস করলো, খাবি কিছু? উহু, এই তো খেলাম, বিলু উত্তর দিল। তারপর যেন কিছুই খায়নি, এইভাবে ঘুরতে ঘুরতে পিসির মাথার পেছনে গিয়ে দাঁড়ালো। কি খেলি? চুয়া জিজ্ঞেস করলো। কেক, সংক্ষেপে উত্তর দিল বিলু। তার মনোযোগ এখন অন্যখানে। মা পয়সা দিয়ে যাচ্ছে তোকে? তার মানে কাজ ফিরে পেয়েছে? চুয়া মনে মনে বলল, জানতাম। চুয়ার পেছনে দাঁড়িয়ে বিলু ওর কাঁধ দুটো পরিষ্কার দেখতে পাচ্ছিল দুই কাঁধের ফর্সা চামড়ার ওপরে নীলচে দুই দাগ। ওই দুই জায়গায় চামড়া যেন একটু শুকিয়েও গেছে। বিলু পরিষ্কার বুঝতে পারে কিছুদিন আগেও ওখানে দুটো ডানা ছিল। কয়েক দিনের পরের ঘটনা। শিলবাগান বস্তিতে রাত নেমে এসেছিল। রাত তখন 9টা। তবে বিলুর মা বাড়ি ফিরল না। এই সময় উঠোনের কলে আধ ঘন্টার জন্য কর্পোরেশনের জল আসে। বালতিতে জল ধরে রাখতে হয়, কিন্তু মা তো নেই। বিলু ভাবছিল কী যে হবে। অস্থিরভাবে ঘর বার করতে করতে হঠাৎই কী মনে করে বিলু আলনার নিচে মায়ের শাড়ি রাখার বাক্সের ডালাটা খুলে কয়েকটা কাপড় মেঝেতে নামিয়ে ফেলল। তারপর খোলা বাক্সটার সামনে মেঝের ওপর থেবড়ে কেটে বসে রইল, মুখে হতভম্ব ভাব। ও যা ভেবেছে ঠিক তাই। ওষুধের পাতাগুলো একটাও নেই। কদিন ধরে মা একটা একটা করে ওষুধের স্ট্রিপ এনে এই বাক্সটার মধ্যে লুকিয়ে রাখছিল। একই ওষুধ। মা ভেবেছিল বিলু উল্টো দিকে মুখ করে পড়ছে, কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু পড়া না থামিয়েও আর চোখে দেখে নিয়েছিল। আগের দিন যখন মা জল ভরতে বেরিয়েছিল তখন একবার চট করে বাক্সটা খুলে দেখে নিয়েছিল। মোট 4টে পাতা ছিল, মানে 40টা ট্যাবলেট। লুকিয়ে রাখছে বলেই ও মাকে জিজ্ঞেস করতে পারেনি ওগুলো কিসের ওষুধ। তবে একবার আদর খাওয়ার আছিলায় মায়ের কপালে গাল ঠেকিয়ে দেখে নিয়েছিল, একেবারে ঠান্ডা। কিন্তু বিলুর এটাও মনে পড়ল যে মা আজ ভোরে বিছানায় শুয়েই কাঁদছিল। ওর ঘুম ভেঙে গেছিল। জিজ্ঞেস করেছিল, কাঁদছো কেন? ধ্যাৎ, কাঁদবো কেন, তুই ঘুমো বলে মা উঠে গিয়েছিল। তাহলে কি অসুখের কষ্টেই মা কাঁদছিল? মায়ের কি তাহলে সত্যি কিছু অসুখ আছে? ও বুঝতে পারেনি মা কি শিয়ালদা স্টেশনে অজ্ঞান হয়ে পড়ে আছে, নাকি বাসের দরজা থেকে মাথা ঘুরে পড়ে গেছে। সকাল 9টা নাগাদ যখন জল চলে যাবার সময় হলো, অথচ মা তখনও ঘরে ফিরল না, তখন বিলু নিজেই কলতলায় গিয়ে জল ভরে নিয়ে এলো। আস্ত একটা জল ভরা বালতি নিয়ে যাওয়ার সময় গায়ের জোর তার নেই, তাই অল্প অল্প করে দুবার ভরতে গিয়ে আর দ্বিতীয়বার কলতলায় গিয়ে চুয়া পিসুর মুখোমুখি পড়ে গেল। ও জল ভরতে এসেছিল। ওকে দেখে চুয়া ভুরু দুটো কপালে তুলে বলল, কী রে তুই, মা ফেরেনি এখনও? দুদিকে জোরে জোরে মাথা নেড়ে বিলু বালতি নিয়ে ঘরের দিকে এগোলো। তার মধ্যেই চুয়া দেখে নিয়েছিল ওর চোখ ছলছল করছে। ও দ্রুত পায়ে বিলুর পেছন পেছন গিয়ে ওদের ঘরে ঢুকে বলল, মুখটা তোল দেখি, কি হয়েছে? আর পারল না বিলু। ভ্যাঁ করে কেঁদে উঠে বলল, মায়ের খুব অসুখ পিসি, মা মরে যায়নি তো? মানে? তোর মা তো কাজে বেরিয়েছে, অসুখ করলে কাজে গেল কেমন করে? বিলু ফোপাতে ফোপাতে বলল, মা ওষুধ কিনে আনতো কেন তাহলে? আজ ওষুধগুলো নিয়ে চলে গেল কেন? অবাক চুয়া বিলুকে প্রশ্ন করে ব্যাপারটা জেনে নিল। বাইরে উত্তেজনা দেখালো না। বলল, তোর মায়ের কাছে মোবাইল ফোন আছে তো? নাম্বার জানিস? 98... দাঁড়াও, এই ক্যালেন্ডারে লেখা আছে। চুয়া নিজের ফোন থেকে নাম্বারটা ডায়াল করলো। অনেকক্ষণ রিং হওয়ার পর এদিক ওদিক কানকের ক্লান্ত গলা ভেসে এলো,
হ্যালো, আমি চুয়া বলছি তোমার পাশের ঘর থেকে। তুমি কোথায়? সেই কথার উত্তর না দিয়ে কনক বলল, চুয়া, আমি মরে গেলে তুমি আমার ছেলেটাকে একটু দেখবে? চুয়া হাঁপাতে হাঁপাতে বলল, এটা করো না কনকদি, আমি আসছি, দাঁড়াও, বিলুকে নিয়ে আসছি, তুমি কোথায় সেটা খালি বলো। পরক্ষণে বিলুকে স্কুটির পেছনে বসে চুয়া রাত্রি নির্জন রাস্তা ধরে যেন উড়ে গেল। পিসির কাঁধটাকে খামচে ধরে বসেছিল বিলু। সে হাতের তলায় পিসির ডানা কাটার ক্ষতচিহ্নটা অনুভব করতে পারছিল। মনে মনে বলছিল, আরও জোরে পড়ি, আরও জোরে। বেশি দূরে যেতে হলো না। অন্ধকার পার্কের এক কোণে একটা ছায়াচ্ছন্ন বেঞ্চের ওপর বসেছিল কনক। চোখ দেখে মনে হচ্ছিল যেন একটা বাচ্চা মেয়ে অন্ধকার মাঠের মধ্যে হারিয়ে গেছে। আর হাতের মুঠোয় ধরা ঘুমের ওষুধের একগাদা স্ট্রিপ। স্কুটিটাকে স্ট্যান্ড করেই ওর দিকে দৌড় লাগালো চুয়া। পেছন পেছন বিলু। কনকের কাছে পৌঁছেই আগে চুয়া ওর হাত থেকে ওষুধের স্ট্রিপগুলো কেড়ে নিল। তারপর ওগুলো যে ব্যবহৃত হয়নি সেটা দেখে একটা ছোট্ট স্বস্তির নিঃশ্বাস ফেলে ওর পাশে বসলো। বিলুর দিকে তাকিয়ে বলল, তুই ঘরে চলে যা, আমি তোর মাকে নিয়ে যাচ্ছি। বিলু চলে গেল। চুয়া কনকের মুখটা আলতো করে দু হাতে তালুর মধ্যে ধরে বলল, কি হয়েছে বলো আমাকে। কনক হঠাৎ এতক্ষণের হারিয়ে যাওয়া ভাবটা কাটিয়ে প্রাণপণে চুয়াকে আঁকড়ে ধরে প্রায় আর্তনাদ করে উঠল। ফটো তুলে রেখেছে ওরা, আমার নোংরা ফটো তুলে রেখেছে। দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। ওরা বলছে সব ফটো পাবলিক করে দেবে, তাই তো রোজ আরও বেশি করে তোমাকে জড়িয়ে ফেলছে। কথা না বলে নীরবে ওপর নিচে ঘাড় নাড়ল কনক। চুয়া বলল, ভয় নেই, ভয় পেও না একদম, বাড়ি চলো, আমি এখনই তোমাকে নিয়ে পুলিশের কাছে কমপ্লেন লেখাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার চেনা লয়ার আছে, পুলিশেও আমার চেনাশোনা আছে, কিচ্ছু ভেবো না। কনক চুয়ার আত্মবিশ্বাসী মুখের দিকে তাকিয়ে কি আশ্বাস খুঁজে পেল কে জানে, বলল, আচ্ছা। তারপর অগাধ ক্লান্তিতে চুয়ার কাঁধে মুখটা গুজে দিয়ে কালচে নীল জায়গাটার ওপরে গাল রেখে বলল, বিলু বলে তুমি আসলে পড়ি, এ দুটো তোমার ডানা কাটার দাগ। দেখো, মশলার ভারী ব্যাগ বয়েবে আমারও হাত ভর্তি এরকম করা। চুয়া কনকের হাতটা নিজের মুঠোয় ধরে বলল, বিলুকে বলে দেবো ওর মাও আমার মতো পড়ি, জাদুদণ্ড ধরে ধরে দু হাতে কড়া পড়ে গিয়েছে। তো এই ছিল আজকের ছোট গল্প পাশের ঘরের পরী, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। তো গল্পটা যদি ভালো লাগে আপনাদের প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে বেল আইকন টিপে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্পের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত ধৈর্য ধরে কষ্ট করে আমার গল্প পড়াটা শুনলেন, ধন্যবাদ।